রাসেল ভাই, এখন যে ঘটনাটি আমি শেয়ার করব এটি আমি নিজেই সংগ্রহ করেছি। এটি আমাদের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার খানখানাপুর গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটির সময় 1992 সাল। তো ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে সাহেব আলী। এই নামেই উনি মানে সবাই ওই এলাকায় তাকে চিনতেন। তো ওনার সাহেব আলী নরমালি উনি একজন কৃষক ছিলেন এবং ওনার একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে রাতের বেলা উনি ওই টর্চ লাইট নিয়ে, এবং আমাদের স্থানীয় ভাষায় এটাকে টেটা বলে, ওই টেটা দিয়ে উনি মাছ ধরতে যেতেন, মাছ শিকারে যেতেন আর কি। তো যখন মাছ শিকারে যেতেন তখন ওনার সাথে বেশ কিছু জিনিস সাথে নিয়ে যেতেন। কখনো কখনো দেখা যাচ্ছে যে ওই বাম মাছ উনি শিকার করতেন। অনেক সময় বাম মাছ গর্তের মধ্যে থাকে, তো একটা নির্দিষ্ট কৌশলে সেই মাছগুলো শিকার করতে হয়। মানে উনি প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েই বের হতেন সাধারণত রাতের বেলা। তো ভোরের দিকে আবার ফিরে আসতেন, তো ঘন্টা 4-5 ঘুমাতেন, আবার উনি মাঠে চলে যেতেন। এটা ছিল তার একটা দৈনন্দিন একটা রুটিন। স্পেশালি বর্ষাকালে উনি এই রুটিনটা ফলো করতেন। তো ওনার স্বভাব অনুযায়ী একদিন উনি বর্ষাকালে রাতের বেলা বের হয়েছেন মাছ ধরার জন্য। তো উনি যখন, রাসূল একটু বলে রাখা ভালো যে খানখানাপুরের থেকে কিন্তু পদ্মা নদী খুব বেশি দূরে নয়। তো বেশি দূরে না থাকার কারণে বর্ষাকালে দেখা যাচ্ছে যে ওই নদীর পানিগুলো মানে একটু বেড়ে যাওয়ার কারণে এমনিতেই আশেপাশে মানে যে সমস্ত নালাগুলো আছে সেগুলোতে পানি ঢুকে পড়ে এবং বেশ মাছও সেখানে পাওয়া যায়। ওই সময়টা বেশ মানে মাছ শিকারের ওই জায়গাটাতে মানে ভালো একটা মৌসুম আর কি। তো উনি যখন রাত্রেবেলা যেদিন বের হয়েছেন, বের হওয়ার পরে উনি একটা গর্ত ফলো করলেন, যে উনি চিন্তা করেন এই গর্তের মধ্যে একটু চেষ্টা করে দেখি কোনো মাছ বা বাম মাছ আছে কিনা। তো উনি চেষ্টা করছিলেন। উনি প্রথমে মানে যারা, আমি যদিও রাসেল ভাই এই টাইপের মাছ ধরা কখনো দেখি নাই, তো আমি যতটুকু শুনেছি আর কি, যে ওই বাম মাছ ধরার জন্য গর্তের মধ্যে বড়শিতে কোনো খাবার দিয়ে ভিতরের দিকে ছুড়ে দিতে হয়। তখন মাছ ওটা খেলে পারে, ওরা আস্তে আস্তে ওইটা নাকি নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে, তখন আবার আস্তে আস্তে টেনে টেনে মাছটাকে বের করে নিয়ে আসতে হয়। এটা নাকি প্রক্রিয়া আর কি। তো উনি খেয়াল করছিলেন যে উনি এক গর্তের মধ্যে ওই বড়শির সাথে উনি খাবার দিয়ে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, তো সাধারণত ভিতরে মাছ থাকলে মাছ ওটা খেয়ে ফেলে সাথে সাথে। তো উনি ফলো করলেন সেটা হচ্ছে যে এটা ভিতরে দেওয়ার সাথে সাথে মনে হলো ভেতর থেকে কে যেন ওই বড়শিটা ছুঁড়ে আবার বাইরে ফেলে দিল। তো উনি তো খুব অবাক হলেন, কি ব্যাপার, এইরকম ঘটনা তো আমার লাইফে কখনো দেখিনি, যে গর্তের ভিতরে আমি বড়শি দিলাম অথচ সেটা আবার বাইরে ছুঁড়ে ফেলে দিল। ভিতরে গর্তের মধ্যে আবার পানি আছে, তো এটা কি কারণে হতে পারে উনি কিছুতেই বুঝতে পারছিলেন না। তো উনি চিন্তা করলেন যে এখানে নিশ্চয়ই মাছ আছে, বা উনি বেশ একটু অ্যাস্টনিশড হলেন, চিন্তা করলেন নিশ্চয়ই এখানে বড় মাছ আছে বা কিছু একটা আছে, যে কোনোভাবে এখানে আমাকে মাছটা ধরতেই হবে। উনি বারবার ট্রাই করছিলেন, বারবার যতবারই ফেলেন ততবারই উনি এটা মানে এই করে আর কি, বারবার ওই বড়শিটা বাইরে চলে আসছিল। তো হঠাৎ এক সময় উনি বড়শিতে টান অনুভব করলেন। তখন উনি দেখলেন যে হ্যাঁ, এইবার মনে হয় ভিতরে থাকা মাছটা হয়তো বা ওইটা খেয়ে ফেলেছে। তখন উনি বেশ টানতে থাকেন মাছটাকে বাইরে নিয়ে বের, কিন্তু অনেক টানাটানি করার পরেও ওনার মানে শরীরের সমস্ত শক্তি দিয়ে উনি সেটা পেরে ওঠে না। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু সকাল হয়ে যাচ্ছে, তো এখন থাক। উনি একটা শক্ত একটা মানে লাঠি বা ইটের সাথে উনি ওই ইটা বেঁধে রেখেছিলেন, মানে সুতোটা বেঁধে রেখেছিলেন, যাতে করে ওই বড় যে লাঠিটা সেটা তো আর গর্তের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারবে না, মানে আড়াআড়ি করে রেখে দিয়েছিলেন, যাতে করে ওইটা সকালে আবার লোকজন নিয়ে এসে গর্তটা আরো একটু চওড়া করে ভিতরতে মাছটাকে বের করা যায়। কিন্তু রাসেল ভাই উনি সকালবেলা আবার বাসায় গিয়ে যখন লোকটোক নিয়ে আসছেন, এসে দেখেন যে সবকিছুই ঠিক আছে, লাঠির জায়গায় আছে, কিন্তু সুতোটা ছেঁড়া। তো এটা উনি একদম স্বাভাবিকভাবে নিয়েছেন যে এটা একদম নর্মাল ব্যাপার, হয়তো বা মাছ টানাটানি করে সুতো ছিঁড়ে চলে গেছে, এটাই উনি একদম অ্যাজ ইউজুয়াল হিসাবে নিয়েছেন। এটা নিয়ে উনি অন্য কোনো চিন্তাও ওনার মাথায় আনেন নাই। কিন্তু এর রাসেল ভাই 2-3 দিন পরে ওনার একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে যে ওনার ডান হাতে মানে একটা ঘায়ের মতো দেখা যায়, এবং মাত্র কয়েকদিনের মধ্যে সমস্ত হাতে সেটা ছড়িয়ে পড়ে। এবং উনি যখন ডাক্তার দেখাতে যান, ডাক্তার বলেন যে আপনার হাতের যে অবস্থা, তো এখন যদি কোনোই থেকে এটা কেটে না ফেলা হয় তো তাহলে সমস্ত শরীর আস্তে আস্তে ধরে যাবে। তখন হ্যাঁ, ডাক্তার পরামর্শ দেয়। এখন সবাই জিজ্ঞেস করে যে এইটা কিভাবে হলো, বলে যে আপনার হাতে পয়জন লেগেছিল। এখন উনি বলে যে কিভাবে লাগলো আমি তো ঠিক বুঝতে পারছি না, এই কয়েকদিনের মধ্যেই লেগে গেল। এখন
মানে অন্য লোকরা বলে যে তুমি দেখি তো রাতের বেলা মাছ টাছ ধরো, অনেক সময় লেগে যেতেও পারে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে কেউ অতটা মাথা ঘামায়ও নাই আসলে। তো ওনার রাসেল ভাই ডান হাতের কোনোই থেকে কেটে ফেলতে হয় আর কি। এরপরে মোটামুটি 4-5 মাস উনি মানে ওইভাবে কোনো কাজ করতে পারেন না। তারপর আস্তে আস্তে উনি সুস্থ হয়ে ওঠেন আর কি। তখন ওনার শুধু বাম হাত ছিল এবং ওইভাবেই উনি কৃষি কাজগুলো করতেন। তো এর মধ্যে রাসেল ভাই ওই সময় তো বর্ষাকাল শেষ হয়ে যায়, পরবর্তীতে আস্তে আস্তে শীতকাল আসে। জি। তো শীতকাল আসার পরে উনি মানে ওনার বাসার একদম পাশেই একটা ডোবা ছিল এবং পানি খুব কম ছিল সেখানে, একদম মানে নর্মাল একটা ডোবা আর কি। তো উনি রাতের বেলা হঠাৎ মানে একদিন রাতের বেলা মানে উনি শুনছিলেন যে ডোবার মধ্যে মানে পানির মধ্যে খুব মানে খলখল শব্দ হচ্ছে, মানে বড় টাইপের মাছ যদি মাঝে মাঝে পানি নাড়াচাড়া দিলে যেরকম শব্দ হয় ঠিক ওরকম শব্দ। যেহেতু উনি মাছ টাছ ধরতেন, এই শব্দগুলোর সঙ্গে উনি পরিচিত ছিলেন। তো উনি চিন্তা করলেন যে এইখানে ডোবার মধ্যে তো মাছ আসার কোনো সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু গ্রামীণ পরিবেশ, অনেক সময় বড় বড় গুই সাপ থাকে, সেগুলো হয়তো বা ব্যাঙ ধরার জন্য চলে আসতে পারে এখানে, এইটাই হতে পারে। তো উনি এই বিষয়গুলো এইভাবেই উনি নিয়েছেন। তারপরে এরকম রাসেল ভাই প্রতিদিনই কিন্তু একটা নির্দিষ্ট সময়ে সেটা হতো। উনি এটা খেয়াল করতেন যে প্রায় রাত 1টা বা 1:30 বা 2টার দিকে এরকম শব্দটা হতো এবং বেশ খানিকক্ষণের শব্দ হওয়ার পরে আর এই শব্দটা হতো না। তো উনি একদিন চিন্তা করলেন যে আসলে এই জিনিসটা কি, আমি একটু দেখি। তো একদিন রাতের বেলা রাসেল ভাই উনি যখন এই শব্দটি শোনেন, উনি তখন টর্চ লাইট নিয়ে বের হন। মানে এমনি স্বাভাবিকভাবে, ওটা যে কোনো মাছ বা কিছু এইটাও তাকে ধরবে বা মারবে এই টাইপের কোনো উদ্দেশ্য সেখানে ছিল না। তো উনি যখন বের হন, বের হওয়ার পর উনি ওই সময় শীত ছিল, শীতের সময় মানে জ্যোৎস্না রাত ছিল। তো উনি যদিও টর্চ নিয়ে বের হয়েছেন, তো উনি যখন ওনার ওই বাসার পাশে ওই ডোবার কাছে গিয়েছেন, তো যাওয়ার পর উনি দেখছেন যে ওখানে যাওয়ার পর যখন টর্চ লাইট জ্বালিয়েছেন, দেখে টর্চ লাইটটা কোনো কারণে জ্বলছে না। তো উনি খুব মানে অবাক হন যে কেবলও তো আমি একটু টেস্ট করে নিয়ে আসলাম, টর্চ লাইটটা জ্বলছে কিন্তু হঠাৎ করে জ্বলছে না কেন, হতে পারে কোনো সমস্যা হতেই পারে। তো উনি চাঁদের আলোতে স্পষ্ট লক্ষ্য করলেন যে ওই ডোবার মধ্যে মনে হচ্ছে যে 2 হাত বা 2 পা আছে এমন একটা প্রাণী ওই ডোবার মধ্যে সাঁতার কাটছে এবং পানি নড়াচড়া করছে। তো উনি যদিও এরকম মানে রাতের বেলা দেখে মনে হচ্ছিল, উনি চিন্তা করলেন এটা আসলে বড় কোনো মাছ হয়তো বা হবে। কোনো কারণে বর্ষার সময় অনেক সময় দেখা যায় এক পুকুরের মাছ আর এক জায়গায় চলে আসে, এমনি মানে ডাঙার উপর দিয়ে, এরকম কিন্তু হয় রাসেল ভাই, আমরা অনেক সময় দেখেছি এটা, বর্ষাকালে এরকম মাছ উঠে আসে এক জায়গা থেকে আরেক জায়গায়। তো উনি চিন্তা করেন হয়তো এরকম কোনো কারণে চলে আসছিল, তো এইটা হয়তো এরকম হতে পারে রাতের বেলা এটা এরকম করে। তো উনি ওই রাতের বেলা রাসেল ভাই আর কোনো চিন্তা ভাবনা করেন না, উনি বাসায় গিয়ে শুয়ে পড়েন। চিন্তা করেন কালকে রাতের বেলা আবার বা দিনের বেলা আমি একটু ট্রাই করবো। কিন্তু দিনের বেলা অনেক খোঁজাখুঁজি চেষ্টা করেন, দেখে যে না, এরকম কোনো মাছের কোনো অস্তিত্বই নেই সেখানে। কিন্তু রাতের বেলা রাসেল ভাই যখন আবার ওই ধরনের শব্দটা হয়েছিল, তখন উনি ওই ট্যাটা নিয়ে বের হন, যেটা উনি সাধারণত মাছ শিকার করতেন যেটা দিয়ে। তো এটা নিয়ে বের হওয়ার পর উনি যখন দেখলেন যে ওই সত্যি রাতের বেলা গত রাত্রে উনি যেটা দেখেছিলেন আর কি, ওরকম একটা জিনিস ওর মধ্যে সাঁতার কাটছে, উনি ওনার ট্যাটাটা ছুঁড়ে মারেন। কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয় এবং উনি একটা বিষয় খেয়াল করেন যে ওই জিনিসটা আস্তে আস্তে পুকুর মানে পানি থেকে ডাঙার উপর উঠে আসে এবং উঠে এসে ঠিক মানুষের মতো হাঁটতে হাঁটতে পুকুরের আরেক পাশে চলে যায় এবং আস্তে আস্তে মিলিয়ে যায়। তো উনি রাসেল ভাই এই জিনিসটা দেখে তখন হলো ভয় পান। এই প্রথম ওনার মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হয়। তখন উনি সকালবেলা বাসায় বলেন যে এই ঘটনা ঘটেছে। তখন বাসার সবাই বলে যে এটা কোনো অশুভ কিছু বা খারাপ জিন টিন এরকম সবাই বলে। দেখ এই ঘটনা ওনারা এই জায়গায় সমাপ্ত করেছেন। কিন্তু রাসেল ভাই উনি তো ওনার পরবর্তী সময় যখন বর্ষাকাল আসছে, তখন তো ওনার ওই যে অভ্যাস রাতের বেলা মাছ ধরা, তখন উনি বের হয়েছেন। বের হওয়ার পর যখন মাছ ধরতে, উনি সাধারণত একাই মাছ ধরতেন, কারণ ওই সহযোগী থাকতে দেওয়ার সময় মাছের ভাগ দিতে হয়, আর উনি গরিব মানুষ ছিলেন, যার কারণে ওই একাই উনি যেতেন। তো উনি রাতের বেলা একদিন মাছ ধরার জন্য বের হয়েছেন, রাত তখন বাজে প্রায় 1:30। হঠাৎ করে দেখেন ওনার রাসেল ভাই 3টা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল। তো হঠাৎ করে দেখে ওনার বড় সন্তান পেছন থেকে মানে বাবা বলে ডাকছে। তখন উনি তাকিয়ে দেখেন যে ওনার ছেলে, বলে যে এই কি ব্যাপার, তুই এত রাতে কোত্থেকে আসলি? ছেলে কোনো কথা বলে না।
কথা না বলে পেছন দিকে ঘুরে দৌড় দেয়। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার ছেলে এত রাত্রে এখানে কিভাবে আসলো, মনে হয় আমার পিছু নিয়েছে, ও মনে হয় মাছ ধরা শিখতে চায় এই টাইপের কিছু। কিন্তু ও যেহেতু একা একা দৌড় দিয়ে উনি চিন্তা করছে ছেলেটা বাড়ি চিনে যেতে পারবে, তো উনি আবার ওনার ছেলের পিছু নেন যে দেখি মানে কোথায় যায় বা বাসা পর্যন্ত গেল কিনা। তো রাসেল ভাই উনি বাসা পর্যন্ত গিয়ে দেখে যে বাড়ির দরজা বন্ধ, উনি যেভাবে বের হয়ে আসছিলেন। তো উনি আবার দরজায় নক করার স্ত্রী খুলে দেন, বলে যে ছেলে কোথায়, বলে তো ঘুমাচ্ছে, এবং দেখে আসলে ঘুমাচ্ছে, বলে যে না সে তো বের হয়নি। তো যাই হোক রাসেল ভাই উনি বিষয়টা খুব লাগেন, মানে অদ্ভুত লাগে। উনি আর ওই রাত্রে মাছ ধরতে যান নাই, উনি বাসায় শুয়ে পড়েন। কিন্তু সকালবেলা একটা অঘটন ঘটে যায়। সকালে ওনার স্ত্রী বলে যে ওনার ছেলে, বড় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চতুর্দিকে মানে খোঁজা হয়, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত রাসেল ভাই ওনার পাশের ডোবা থেকে ওনার ছেলের লাশ উদ্ধার করা হয়, এবং মনে হচ্ছে খুবই বীভৎস ভাবে মানে তাকে হত্যা করা হয়েছে, এবং তার শরীরের হাড়গুলো মানে এমন ভাবে মানে ভেঙে দেয়া হয়েছে, মানে তার মৃত্যুর আগে মনে হচ্ছে তার শরীরের হাড়ের জয়েন্টগুলো সব ভেঙে দেওয়া হয়েছিল, মানে খুবই নির্মম ভাবে তাকে হত্যা করা হয়েছিল। তো এখন এতটুকু একটা ছেলে, তার বয়স ছিল মাত্র 6 বছর, তাই এরকম শত্রু কার থাকতে পারে, বা ওনার এরকম শত্রু আছে বলে মানে উনি কিছুতেই করতে পারেন না। তো জায়গাটা তখন মোটামুটি পুলিশ আসে, এটা আসলে কোনো সুরাহা হয় না আসলে, মানে এরকম কোনো প্রমাণও করতে পারেন না, ওনার কোনো শত্রু নেই, এবং গ্রামবাসী সবাই ওনাকে ভালোবাসতেন, এই জন্য ওরকম কোনো কিছু পান না। যাই হোক আসল ভাই এই ঘটনার 3-4 মাস পরের ঘটনা, এর মধ্যে আসলে আর কোনো ঘটনা ঘটে নাই। 3-4 মাস পরে আবার একদিন উনি মাছ ধরতে গিয়েছেন। ওই দিন উনি দেখেন ঠিক একই রকম ভাবে ওনার মেজ ছেলে পিছন থেকে বাবা বলে ডাক দিয়েছেন। তখন ডাক দেওয়ার পরে উনি বলেন, এই কি ব্যাপার, তুই আবার এত রাত্রে উঠে আসছিস কেন? কিন্তু দেখে ঠিক একই রকম ভাবে ওই ঠিক বড় ছেলে যেভাবে ঘুরে দৌড় দিয়েছিল সেও চলে যায় ওরকম ভাবে বাড়ির দিকে। উনি আবার চিন্তা করে যাই দেখি ছোট মানুষ বাসায় পৌঁছালো কিনা। উনি আবার যায় দেখে একই অবস্থা রাসেল ভাই, ছেলে তো বাসায় ঘুমাচ্ছে, সে কোথা থেকে মানে তাহলে উনি কাকে দেখলেন? ঠিক একই রকম ভাবে ঠিক বড় ছেলে রাসেল ভাই যেভাবে মারা গিয়েছিল সকালবেলা, মেজ ছেলের লাশটাও ওই ডোবাতে পাওয়া যায়। এইভাবে ঠিক সেম ওয়েতে তার ছোট সন্তানও মারা যায়। তবে সরি রাসেল ভাই একটু বলা ভুল হয়ে গেল, তার ছোট সন্তান মারা গিয়েছিল কলেরায়, হঠাৎ করে কলেরা হয়েছে মারা গেছে। সে তখন বাচ্চা একদমই ছোট আর কি। এবং এই 3 সন্তান হারানোর শোকে তার স্ত্রীও আস্তে আস্তে মানে শোকে আস্তে আস্তে মারা যান। মোটামুটি বছর মানে 1 বছর ঘুরতে না ঘুরতে ওনার পরিবার একদম শেষ হয়ে যায়। পরে উনি চিন্তা করেন আমার সাথে এই ধরনের ঘটনা কেন ঘটল। তখন উনি ভালো একজন আলেমের শরণাপন্ন হন। তখন ওই আলেম বেশ কিছু বিষয় চিন্তা ভাবনা করে পরে উনি বলেন যে তুমি একটা সময় মাছ ধরতে গিয়েছিলে একটা গর্তের কাছে, তুমি গর্তে বড়শি ফেলছিলে কিন্তু বারবার সেই বড়শিটা বের হয়ে আসছিল, কিন্তু তারপরও তুমি বারবার চেষ্টা করছিলে, কারণ তুমি যেটাকে মানে মাছ ধরার জন্য ট্রাই করছিলে ওটা আসলে কোনো মাছ ছিল না, ওটা একটা জিন ছিল, কিন্তু তুমি বারবার তাকে ট্রাই করতেছিলা, শেষ পর্যন্ত তাকে আটকানোর চেষ্টা করছিলা তুমি, ওই কারণেই তোমার হাতে একটা সমস্যা হয়েছিল। এটা আসলে এমনিতে কোনো পয়জন লাগে নাই, যার কারণে তোমার হাতটা কেটে ফেলতে হয়। এবং এইটার প্রতিশোধ হিসাবেই, তারা আসলে ভালো জিন ছিল না, এটার প্রতিশোধ হিসাবেই তারা আস্তে আস্তে তোমার পরিবারকে শেষ করে দিয়েছে। আসলে ভাই ওনার পরিবার যখন শেষ হয়ে যায় উনিও মানসিকভাবে খুব ভেঙে পড়েন, এবং আস্তে 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 উনি সম্পূর্ণভাবে মানে উন্মাদ হয়ে যান। এবং উনি রাস্তাঘাটে থাকতেন, ঘুরে বেড়াতেন সম্পূর্ণ উন্মাদ অবস্থায়, লোকজন কিছু দিলে খেতেন। তো একটা সময় রাসেল ভাই মানে 1993 সালের পর থেকে সাহেব আলীকে আর কখনো দেখা যায়নি। সবাই চিন্তা করেছেন যে পাগল হয়ে গেছে, হয়তো বা হাঁটতে হাঁটতে কোথাও চলে গেছে। তো এটা নিয়ে আসলে কারো কোনো মাথা ব্যথাও নাই, কেউ হয়তো বা খোঁজও করেন নাই, কিন্তু অনেকে এই গল্পটা করেন আর কি। ওখানে আসলে আদৌ সাহেব আলী এখন জীবিত আছেন কিনা আমরা জানি না, বা কোথায় আছে তাও আমরা বলতে পারবো না। এখন যে ঘটনাটি শেয়ার করবো ঘটনাটি খুলনার ঘটনা। আর আমাদের খুলনায় কিন্তু রাসেল ভাই ভূত এফএম এর অনেক ফ্যান আছে, স্পেশালি আমি যখনই খুলনায় যাই অনেকে দেখা করতে আসে। তো আমাদের খুলনায় যাদের কাছ থেকে ঘটনাটা পাই অন্যতম হলো সৈকত এবং রূপম। এই রূপম আজকেও আমাকে একটা সুন্দর একটি ঘটনা দিয়েছে, সেই ঘটনাটি আমি রাসেল ভাই আজকে শেয়ার করতে চাই।
রাসেল ভাই ঘটনাটি আসলে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তো এটা আসলে ঘটনাটি কতটুকু ভয়ের এটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটা যে অনেকটা শিক্ষণীয় আমার মনে হয়, যারা শুনবেন এখান থেকে অনেক কিছু শেখার আছে। তা আমি আশা করবো সেটা আজকে এই স্টোরিটা অন্তত ভয় হিসেবে কাউন্ট না করে অন্তত শিক্ষণীয় হিসেবে আপনারা বিষয়টা শুনবেন আর কি। রাসেল ভাই ঘটনাটি খুব বেশি দিন আগের না, 7-8 বছর আগের ঘটনা। তো এটি রূপমেরই আত্মীয়, সঙ্গত কারণে নাম বলতে পারছি না, বলতে নিষেধ করেছে, তো এই কারণে বলতে পারছি না। তো এটা হয় কি, ওর যে আত্মীয় সম্পর্কে উনি একটা রিলেশন করে বিয়ে করেন। তো বিয়ে করার পর দেখা যাচ্ছে যে মেয়ের যে পরিবার, এই পরিবারটা বিয়েটা মেনে নিতে পারছিলেন না। তো যার কারণে তারা চাচ্ছিলেন যে কোনো উপায়ে তার মেয়ে বাড়িতে ফিরে আসুক। তো যখন অনেক বুঝিয়ে শুনিয়েও যখন কাজ হচ্ছিল না, তখন তারা ব্যতিক্রমী কিছু পদক্ষেপের আশ্রয় নেন। বিশেষ করে মেয়ের পরিবার ধনী হওয়ার কারণে, এবং তাদের চিটাগাংয়ের ওদিকে বেশ ভালো বিজনেস ছিল তার বাবার। তো দেখা যাচ্ছে যে মোটামুটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেও তাদের একটা একটা আসা যাওয়া ছিল তার বাবার। তো উনি এই পার্বত্য এলাকার আদিবাসী সম্প্রদায়ের একজন তান্ত্রিকের শরণাপন্ন হন, এবং স্থানীয় লোকেরা তাকে বামন ঠাকুর হিসেবে চিনত। বামন ঠাকুর তাকে এই নামে সবাই চিনত আর কি। তো তার কাছ থেকে বেশ কিছু তদবির নিয়ে আসেন যে কোনো উপায় আমাকে মেয়েকে ফিরে পেতে হবে। এবং সত্যি রাসেল ভাই উনি যখন সেই তদবিরগুলো শুরু করেন, ওনার ওই মেয়ের যে হাজবেন্ড উনি ফলো করেন যে আস্তে আস্তে তার মেয়ের আচরণটা চেঞ্জ হয়েছে, তার হাজবেন্ডের ওয়াইফের আচরণটা রহস্যজনকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সে অকারণেই অনেক সময় এমন কিছু আচরণ করে যেটা আসলে সহনীয় পর্যায়ে থাকে না। এবং একটা সময় রাগারাগি করে ওই মেয়ে তার বাপের বাড়িতে চলে যান। আচ্ছা, যখন চলে যান তখন উনি যেহেতু ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন, এখন উনি যে কাজটা করেন সেটা হলো ওনার স্ত্রীকে ফিরে আনার জন্য উনি ঠিক একই রকম কাজ করা শুরু করেন। উনি আবার বিভিন্ন রকমের তান্ত্রিক, বিভিন্ন রকমের লোকের কাছে যাওয়া শুরু করেন যে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে, এবং বিভিন্নভাবে ওনার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন। তো এইভাবে রাসেল ভাই চলছে, উনি এদিক দিয়ে ওনার স্ত্রীকে করছেন যে যেন ওনার কাছে ফিরে আসে, আর ওই মেয়ের বাবা মা করছে যাতে কোনোভাবে এই ছেলের কাছে না যায়। আচ্ছা, একই ব্যক্তির উপরে এইভাবে দ্বিপাক্ষিক ভাবে এই চাপটা চলে আসছিল। অসম্ভব ব্যাপার একটা। তো এদিকে রাসেল ভাই কি হচ্ছিল যে ওই যে আপু উনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলেন, শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে যাচ্ছিলেন, এবং উনি মানসিকভাবেও আস্তে আস্তে অ্যাবনর্মাল হয়ে যাচ্ছিলেন। একটা পর্যায়ে রাসেল ভাই সত্যি ওই আপু আবার তার আগের হাজবেন্ডের বাসায় ফিরে আসে, তার নিজের বাসায় রাগারাগি করে আবার হাজবেন্ডের কাছে ফিরে আসে। ফিরে আসলেও ওনার হাজবেন্ড ফলো করেন ঠিক আগের যেই সংসার যে লাইফটা ছিল, যে সুন্দর একটা ভালোবাসা ছিল, এখনো সেটি নাই, সেটা একদম অ্যাজ ইউজুয়াল হয়ে গেছে আর কি। এবং দেখা যাচ্ছে যে উনি যখন ফিরে আসেন তখন থেকে রাসেল ভাই কিছু অদ্ভুত ব্যাপার ওনার বাসায় ঘটতে থাকে, যেটা আমি এখন বলতে চাচ্ছি। সেটা হলো ওনার হাজবেন্ড ওয়াইফ উভয় খেয়াল করতেন যে যেদিন থেকে ওনার ওয়াইফ বাসায় ফিরে আসছে সেদিন থেকে জানালায় কালো রঙের একটি বেড়াল বসে থাকতো। প্রথমে এরকম কালো রঙের বেড়াল উনি দেখতেন যে বসে আছে, দেখা যাচ্ছে যে তাড়িয়ে দিলে পারেও কিছুক্ষণ পরে দেখার আবার চলে আসতো। তো এভাবে হয়েছে কি, ওনারা দেখতে দেখতে বিষয়টা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, তখন আর পরে আর ভয় পেতেন না। এইভাবে রাসেল ভাই মাসখানেক যাওয়ার পর থেকে নতুন আর একটা উপদ্রব সৃষ্টি হয়। এখন আর কালো বিড়াল নয়, এখন দেখে হাজবেন্ড ওয়াইফ দুইজনই দেখে যে জানালার ভিতর দিয়ে একদম ছোট বামন আকৃতির একটা মানুষ ঢুকে আসছে, ঘরের মধ্যে ঢুকে পড়ছে। এটা দেখতো, কিন্তু তার কিছুদিন পর আর হাজবেন্ড আর এটা দেখতো না, শুধু ওয়াইফ দেখতো। ওয়াইফ বলতো ওই যে দেখো আসতেছে, এই যে এখন এখানে আছে, এরকম তার। আর যখনই ওই বামন রূপী ওই জিনিসটাকে দেখতো তার ওয়াইফ, উনি খুব ভয় পেতেন, মারাত্মক ভয় পেতেন। এবং আরো অদ্ভুত রাসেল ভাই যে ওই বামন রূপী জিনিসটা সে কি করতো, একদম বাচ্চার মতো, তার ওয়াইফের ভাষ্য অনুযায়ী একবার শুধু ওই ভাইয়া দেখেছে, সেটা একদম বাচ্চার মতো দেখা যায়, কিন্তু চেহারায় দেখা যাচ্ছে সেটা বয়স্ক, কিন্তু আকার আকৃতি একদম একটা ছোট 1.5 থেকে 2 বছর বয়সী একটা বাচ্চার যতটুকু হাইট হয় ততটুকু। তো ওই আপু যখন শুয়ে থাকতেন
তখন ওই আপুর ভাষ্য অনুযায়ী ঠিক ওই বামন ওই জিনিসটা এসে ওনার বুকের উপর বসে থাকতো, এবং যখনই বসতো তখন উনি ওনার হাত পা কিচ্ছু নাড়াতে পারতেন না, সব অবশ হয়ে যেত, অবশ হয়ে যেত, কিছুই নাড়াতে পারতেন না হাত পা, এইভাবে ওনার রাত কেটে যেত। তো কোনোভাবেই রাসেল ভাই এই সমস্যার সমাধান হচ্ছিল না। পরবর্তীতে এসে ওই মেয়ের যেই পরিবার এসে ওই ছেলের কাছে এসে বলে, মানে মেয়ের হাজবেন্ডের কাছে এসে বলে যে আসলে এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা আমরাই সৃষ্টি করেছি, এটা আমরা বুঝতে পারি নাই যে এই পর্যায়ে যাবে। তো আমরা তোমার কাছে তারা চিন্তা করছে হয়তো ফিরে চলে যাবে, তাহলে মেয়েকে হয়তো আরেকটা ভালো জায়গায় বিয়ে দেবেন, জাস্ট এই সিম্পলি এই চিন্তাটা করেছেন, বড় ক্ষতি করার চিন্তা ভাবনা চিন্তাটা করেনি, ভয় পাওয়ানোর চেষ্টা ছিল হয়তো, খালি এরকমটাই ছিল। হ্যাঁ, তখন রাসেল ভাই এই মেয়ের বাবা ঠিক সেই রাঙামাটির সেই যে আদিবাসী সম্প্রদায় সেই বামন ঠাকুরের কাছে আবার যান, গিয়ে বলেন যে গুরুজি এই এখন তো আমরা এটা চাই না, আপনি মেয়েকে সুস্থ করার ব্যবস্থা করেন, এখন তো সে আর কোনোভাবেই মানে সুস্থ না, এখন সে মানে হাফ অ্যাবনর্মাল হয়ে গেছে। এবং আসলে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে একটা মানে ওই আপু কথা বলতেন, স্বাভাবিকভাবে কথা বলতে বলতে হঠাৎ করে ওনার গলা দিয়ে রক্ত বের হয়ে আসতো, নাক দিয়ে রক্ত বের হয়ে আসতো, এবং ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনো লাভ হয়নি, সমাধান হয়নি। তখন ওনার ওই মেয়ের বাবা মা যখন দেখেন যে মেয়ের অবস্থা খুব খারাপ এবং মৃত্যুর দিকে চলে যাচ্ছে, তখনই আসলে ওনারা নিজেরা আবার সেই জায়গায় যান, গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করেন ওই আদিবাসীর সম্প্রদায়ের ওই তান্ত্রিককে। তখন উনি বিষয়টা বলেন, আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করা যায়, কারণ তোমাদের জন্যই তো আমি ওই বামনরূপী ওই জিনটাকে চালান করেছিলাম। এখন রাসেল ভাই উনি কিছুক্ষণ পরে তাদেরকে বলেন যে এখন তো বিষয়টা খুব কঠিন হয়ে গেছে, কারণ ওই বামনরূপী ওই জিনটা এখন আর তাকে ছাড়তে চাচ্ছে না, এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে, আমার পক্ষে এখন আর ওটাকে ছাড়ানো সম্ভব নয়, আচ্ছা এর সব দায় দায়িত্ব তোমাদের, আমি আর এর কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না, এই বলে উনি তাদেরকে পাঠিয়ে দেন। এখন রাসেল ভাই ওনার শারীরিক অবস্থা এতটাই খারাপ হতে থাকে যে শেষ পর্যন্ত বাংলাদেশের বহু জায়গায় ওনারা ট্রিটমেন্ট করিয়েছেন, কোথাও লাভ হয়নি, এবং ওনাকে ওনার বোন লন্ডনে থাকতো, লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। তো সেখান থেকে রাসেল ভাই যারা ওই সমস্ত মানে ইউরোপ আমেরিকা ওই সমস্ত যারা প্যারাসাইকোলজিস্ট এরকম এই টাইপের তাদের যে বিদ্যা দিয়ে যে কাজগুলো করেন, ওইখানে অনেক ট্রিটমেন্ট তারা করিয়েছে, করানোর পরে ওই আপু আস্তে 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 সুস্থ হয়ে যান। এটা একটা রাসেল ভাই আশার বিষয়, মানে আস্তে আস্তে সুস্থ হয়ে যান, কিন্তু উনি আর কখনোই মানে আগের হাজবেন্ডের কাছে আর ফিরে আসেননি, উনি অন্য জায়গায় ওনার বিবাহ হয়ে গেছে, উনি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছেন, কিন্তু কোথায় গিয়ে বা কার কাছ থেকে সুস্থ হয়েছেন বা কোন পদ্ধতিতে হয়েছে এটা আর জানা যায়নি, হয়তো বা কোনো একটা পদ্ধতিতে অবশ্যই হয়েছেন, বা যেটা হোক মানে বহির্বিশ্বে হয়তো বা অনেক ভালো এই টাইপের এক্সপার্ট থাকতে পারে, আপনার কাছে এটা জানা নাই, সেটা আমার কাছে খবর আসেনি। তো আসলে ভাই যেই কারণে আমি আসলে ঘটনাটা আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে যে আবেগের কারণে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু যার উপরে এখানে একটা বিষয় বলে রাখা ভালো রাসেল ভাই, সেটা হচ্ছে যে মানে ব্ল্যাক ম্যাজিক এমন একটা জিনিস, যদি একবার কারো উপর প্রয়োগ করা হয় তার মৃত্যুর আগ পর্যন্ত এটার ফল তার বহন করতে হবে, মানে এটা শরীরের উপর এর প্রভাব থাকবেই, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নাই এটাকে কাটিয়ে ওঠা। তো আমরা কোনোভাবেই যেন এই আবেগের পরে এই টাইপের কাজ কারোর উপরে যেন না করি, এটা আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে, জি, খুলনার দাকোপ উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। জি, তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম, সাধারণত বিষয়টা একটু কমন, এই জন্য বলছিলেন যে ঘটনাটা একটু কমন আর কি, সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপর আজকে বলছি আর কি, আশা করি লিসেনারদের ভালো লাগবে আর কি। তো ঘটনাটি যার সঙ্গে ঘটছিল একজন ভ্যান চালক, উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মালটাল টানতেন তা না, অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি, বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং অত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে
লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আরেকটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি, বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে, এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে। আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি যখন ছিলেন লাশ নিয়ে, তো ওই বৈঠাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটা খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি যখন ব্রিজটা যখন উঠবেন, তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখছিলেন যে কি ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন। তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি 6-7 বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে 2 হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তা উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাত্রে কি করো, যাও চলে যাও। এবার ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি চাও, কি করো? তো কিছু ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো উনি বেশ আরো বকাঝকা করলেন যে যাও চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখে যে মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে, এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানে। ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে। তো এখন উনি ভয় পান যে কি ব্যাপার, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়াতুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল, এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পর ব্রিজের 2 পাশটা সাধারণত রাসেল ভাই একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিং এর ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে মানে স্পাইডারম্যানের মতো মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন রাসেল ভাই উনি এতটা ভয় পান, বলছেন উনি এবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল, তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনারা একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক, আর একটু সামনে বাড়ি। তখন ওরা সেই বাড়ির যারা আছে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখা যাচ্ছে ওখানে ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে একটু পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তুলেন উপরে। তো টেনে তোলার পরে রাসেল ভাই খেয়াল করেন যে লাশের হাত,
তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করে, সবাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে, ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দরভাবে এটা কেটে নিয়ে গেছে, মানে মসৃণ ভাবে কেটে নিয়ে গেছে। রাসেল ভাই উনি লাশ নিয়ে যান, পরিবারের কাছে সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবারের লোক দেখ ভাই সমস্যা নেই, আপনি বেঁচে গেছেন, এটাই শুকরিয়া, তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। ঘটনাটি কালেক্ট করার জন্য সৈকত তারপরে রূপম আমাকে খুব হেল্প করেছে। রাসেল ভাই আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া। ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়ে, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টে উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে, এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল, যার কারণে ওরা যে কাজটা করত যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য, একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল, তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা আছে, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা মানে বিল্ডিং এর মতো আছে। ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোন একটা বিল্ডিং এর ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয় যে এটাতে তারা থাকবেন, আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো আসলে ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, 2 পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল। আমরা যখন হসপিটালে যেরকম দেখি আর কি ওরকম জায়গাটা ছিল, 2 তলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে রাসেল ভাই এমন ভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাত্রের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের, মাত্র 2টো দিন তারা রাত্রে ঘুমাতে পারত।
আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন হতো, যখন সকালের ভোরের আলো ফুটবে তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করত। যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত, মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচন্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাত্রেবেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাত্রেবেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময় রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তোবা এমনিতে এই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরো ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে 2 পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে এই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে ওর নেই, হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন, এরকম কিছু। উনি দেখলেন না, আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেয়া হয়েছিল, মানে বাতি দেয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো। রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই, উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো সুযোগও পান নাই কাউকে, মানে এতটা প্রেসারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সেই সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে এর বললে পারে হয়তো সঙ্গীদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নাই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই ধরনের সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা ওনাদের যে কলিগ যারা আছেন, যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তাদের চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞেসও করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করত, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করত। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিটেইলে না যে আমরা গল্পটা তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন, ওই দিন আর একজন যিনি বাংলাদেশের জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা দিয়ে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়ামূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা। তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই।
তখন তাদের মানে আসলে কি ওখানে কিছু ছিল না? না, ওখানে দেখে যে না কিছু নাই আলো জানানোর পরে। ইন্টারেস্টিং। তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবা এই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচি, তো ওই পাশের যার বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখছি কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন বিষয়টা মানে পুরো ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। তো ওই ডিউটির দায়িত্ব রাসেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাজে। তখন ওনারা ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা করেন হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে দেখেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পরে আরো বাড়ছে। কিন্তু এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি আসলে সত্যি ভয় পেয়ে যান মারাত্মক, তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে, বা দেখুন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওনারা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল, জনপদের মধ্যে ছিল হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে কোনো যে কয়েকজন জীবিত ছিল ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিং গুলো রাসেল ভাই যেটা ছিল ওনারা যেটা থাকতেন এটা কিন্তু ওই জনপদেরই, মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা, কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে জানা যায় নাই, কারণ ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা।